প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মিমি অঙ্কুশের বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির, বাজেয়াপ্ত করল সম্পত্তি। অশান্ত বাংলাদেশে এলো হাদির দেহ, নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মাঠ জুড়ে সাজানো টোটো চালকরা দল বেঁধে যোগ দিলেন বিজেপিতে। একটা ডিমের দামই 8.5 টাকা, সবজি মশলা জ্বালানির টাকা কই, তুমুল বিক্ষোভ। আজ বাংলায় মোদি, 10 দিন পরই সফর শাহের। সেল সেল সেল, নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি। রাম মুসলমান, মদন মিত্রের মন্তব্য ঘিরে শোরগোল, পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের, দিনে না রাতে বলেছেন। ফের হিন্দু নিধন বাংলাদেশে, পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন, বর্বরচিত ঘটনায় শিউরে উঠল বিশ্ব। সমাজ মাধ্যমে মোদি আদানির ডিপ ফেক ভিডিও পোস্ট কংগ্রেসের 48 ঘন্টার মধ্যে সরাতে বলল গুজরাটের আদালত। বনগাঁই নো ম্যাপিং তালিকায় 1,34,000, কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আশ্বাস শ্রমিকের। যে লোক হবে তা সমস্ত রেকর্ড অতিক্রম করবে, 22 তারিখেই আসল খেলা দেখাবেন হুমায়ুন। বেশ, 26-এর আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি নির্বাচন কমিশনের। এরা নাকি বাঙালিদের পার্টি, মমতা অরূপের ভুলে ভরা চিঠি প্রকাশ্যে সভায় দেখিয়ে তুলোধনা শুভেন্দুর। নজরুল মঞ্চে মমতাকে দেওয়া হবে পুরস্কার, হঠাৎ কেন শুভেন্দুর মুখে এমন কথা? সংসদে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রকে নিয়ে বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের, জেনে নিন। মোদির বঙ্গ সফরের মাঝে রাজ্যে আরএসএস প্রধান, উত্তরবঙ্গের পর কলকাতায় কর্মসূচি। বাংলাদেশি জিহাদিদের সুবিধে করে দিতেই অগ্নিকাণ্ড, তৃণমূলের ভয়ঙ্কর প্ল্যান ফাঁস করে দিলেন শ্রমিক। 26-এর আগেই মমতার মাথায় হাত, জাল গামছা দুটোই গেছে, যন্ত্রণা বাড়ালেন শুভেন্দু। বাংলাদেশের ঘটনার পর সতর্ক কলকাতা পুলিশ, সংবেদনশীল এলাকায় বাড়তি নজরদারি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর চাপে চর্চা, কি নিয়ে আলোচনা হলো? বাংলাদেশ জুড়ে তাণ্ডব পাকিস্তানপন্থী ইসলামী জঙ্গিদের, ইউনূস সরকারকে দায়ী করল খালেদা জিয়ার দল। 100 দিনের কাজের বকেয়া টাকা আদৌ পাবে বাংলা, কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী? দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ বিধায়ক, ভেঙে দেওয়া হলো জঙ্গিপুর পুরসভার বোর্ড। কংক্রিটের বদলে বাঁশের সেতুই ফুলমালা দিয়ে উদ্বোধন বিধায়কের, তাতে আবার দিতে হবে টোল। জ্বলছে বাংলাদেশ, সব নজর রাখছে ভারত, এদিক থেকে ওদিক হলেই। মুর্শিদাবাদে ফের অস্বস্তিতে তৃণমূল, জেলা পরিষদকে চোর বলে পদত্যাগ সদস্যের। ফের আদালতে শুভেন্দুর বিরাট জয়, রাজ্যে চাপ বাড়িয়ে পুলিশকে হাজিরার নির্দেশ হাইকোর্টের। সীমান্তে হুঙ্কার, বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মাঝেই বালুরঘাটে সেনার মেলা, অত্যাধুনিক অস্ত্রে কাঁপবে চীন পাক সীমান্ত। ফিরহাদ হাকিম মেয়র হিসেবে পদত্যাগ করে রাজনীতি ছাড়বেন, কিন্তু কেন? খুন করে জ্বালিয়ে দেওয়া হলো দেহ, হিন্দু নিধন নিয়ে মুখ খুললেন ইউনূস। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মাঠ জুড়ে সাজানো টোটো, আবার প্রত্যেক টোটোতে বিজেপির পতাকা। মাঠে সারি দিয়ে বসে টোটো চালকরা, আর সেই টোটো চালকদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে নিজেদের শক্তি বাড়ালো বিজেপি। ধূপগুড়িতে প্রায় 250 টোটো চালক গেরুয়া শিবিরে যোগ দিলেন। সরকারের নির্দেশে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও সেই নির্দেশ মানতে নারাজ টোটো চালকদের একাংশ। রেজিস্ট্রেশনের বিরোধিতায় একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন ও আন্দোলন করেও কোনো সুরাহা না মেলায় রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নিলেন টোটো চালকরা। গতকাল ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপির পরিবর্তন সভার আয়োজন করে। সেই সভাতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, নাথুয়া ও দুড়ামারি এলাকার প্রায় 250 টোটো চালক। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালি রায় সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপি
বিজেপিতে যোগ দেন টোটো চালকরা। প্রায় 250টি টোটো বিজেপির পতাকা লাগিয়ে মাঠের চারপাশে সাজিয়ে রাখা হয়। সভা থেকে টোটো চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, কোনোভাবে টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, যদি পুলিশ টোটো চালকদের উপর অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায়, তবে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এই যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় বলেন, 2011 সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। চাকরি না পেয়ে এখন অনেকে টোটো চালাচ্ছেন। টোটোকে পেশা করে রুটি রুজি জোগাড়ের সিদ্ধান্ত নেন। এখন সেই টোটোকেই রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে। তাই টোটো চালকরা বিশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন। এই সরকারের ঢাকি সহ বিসর্জন হবে। বিজেপিতে যোগ দিয়ে টোটো চালকরা বলেন, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস স্থানে গতকাল সকাল থেকে চোখে পড়ল জুম্মার নামাজের ভিড়। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও। সেখানে দাঁড়িয়েই হুমায়ুন দাবি করলেন, আগামী 22শে ডিসেম্বর হবে রেকর্ড জমায়েত, সেখানেই নিজের দল ঘোষণা করবেন। ইতিমধ্যে আদালতে বাবরি মসজিদ নিয়ে মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বস্তিতেই রয়েছেন হুমায়ুন। আর সেই আবহেই চোখে পড়ল বাবরি মসজিদ লেখা টি শার্ট। বেলডাঙ্গায় রাস্তার ধারে বিক্রি হচ্ছে এই টি শার্ট। শুধু বাবরি মসজিদের ছবি আঁকাই নয়, সাদা রঙের ওই টি শার্টে রয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম। শিলান্যাসের পর আজ দ্বিতীয় শুক্রবারে নামাজের সময় দেখা গেল বাবরি মসজিদ ও নিচে হুমায়ুন লেখা টি শার্ট। সেল 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 বলে বিক্রি করছেন বিক্রেতারা। বসতে শুরু করেছে আরও অনেক দোকানপাট। এলাকায় শুরু হয়েছে হোটেল ব্যবসা। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই জায়গায় যাচ্ছেন। এদিন ওই টি শার্ট দেখে হুমায়ুনের মুখে খুশির হাসি। তিনি বলেন, ওগুলোর দাম বড্ড বেশি, 100 টাকায় বিক্রি হওয়া উচিত, 200 টাকায় বিক্রি হচ্ছে, দেখে অবাক হয়ে যাচ্ছি। আল্লাহকে শুকরিয়া। বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙ্গায়। এদিকে বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুরে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে 22শে ডিসেম্বর। চলছে তারই প্রস্তুতি। হুমায়ুন বলেন, বাবরি মসজিদ নিয়ে বারবার আদালতে কেস হচ্ছে, বারবার আদালতে কেস খারিজ হচ্ছে। মানুষের কাছে একটাই আবেদন, ইমোশন ধরে রাখতে হবে। বাবরি মসজিদের প্রতি যে আবেগ আছে, সেই আবেগ ধরে রেখে 2026-এ আমাকে 100 সিট দিতে হবে। তাহলে আর বেঙ্গালুরু, চেন্নাই চিকিৎসার জন্য যেতে হবে না, এখানেই চিকিৎসার পরিষেবা দেওয়া হবে। তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে বিজেপি। আর মদনের সেই মন্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি তরফে দাবি করা হয়েছে যে মদন মিত্রের বক্তব্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আঘাত করেছে। এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, এমন মন্তব্য করার আগে ইতিহাস এবং সময়কাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা খুবই প্রয়োজন। তার কথাই, ভগবান রামের জন্ম ইসলাম ধর্মের বহু আগে হয়েছিল। ফলে এই ধরনের মন্তব্য বাস্তবতা এবং ইতিহাস দুটোর সঙ্গেই অসামঞ্জস্যপূর্ণ। দিলীপ ঘোষ আরও বলেন যে কখন কোন বিষয়ে কথা বলতে হয় আর কিভাবে সেই কথা বলতে হয়, সে সামান্য বোধটুকু তৃণমূল নেতাদের নেই। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের অন্য নেতাদের প্রায়ই একাধিকবারই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে দেখা গেছে, যার ফলে বারবার বিতর্ক তৈরি হয়েছে। তার মতে, ধর্মীয় বিশ্বাস নিয়ে এরকম ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় ও মানুষের অনুভূতিতে আঘাত করে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী নয়, বরং সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই কারণেই মদন মিত্রের এরকম বক্তব্যকে ঘিরে তারা প্রতিবাদে সরব হয়েছে। ভাইরাল সে ভিডিওকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। তবে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে মূলত দিলীপ ঘোষের বক্তব্যকে সামনে রেখে বিষয়টি তুলে ধরা হয়েছে। তার মন্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাংলাদেশে ভারত বিরোধী বিক্ষোভের মধ্যেই তৈরি হলো এক চাঞ্চল্যকর ঘটনা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। নিহতের নাম দীপু চন্দ্র দাস, বয়স 30। অভিযোগ উঠেছিল যে তিনি ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। মৃত্যুর পর তার দেহটিকে আগুন লাগানো হয় বলেও খবর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। একটি কারখানায় অনুষ্ঠানের সময় ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। সেই কথা ছড়িয়ে পড়ার পরেই পরিস্থিতি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ক্ষুব্ধ লোকজন তাকে মারধর করতে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জনতা মৃতদেহটিকে বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে গাছে বেঁধে রাখে এবং আগুন ধরিয়ে দেয়। পরে জাতীয় সড়কের উপরেই ওই দেহটি পুড়িয়েও দেওয়া হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিন্দা করেছে।
সরকার জানিয়েছে যে এই ধরনের হিংসা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাসও দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকলাবের মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। গতকাল রাতে বিক্ষোভকারীরা বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এর দপ্তরে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। হাতে আর কয়েকটা দিন বাকি, তারপরেই নতুন দল গঠন করতে চলেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে বাবরি মসজিদের শিলান্যাস করে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বারবার করে তিনি দাবি করেছেন তৃণমূলকে ক্ষমতায় আসতে না দেওয়া এবং বিজেপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্যই তিনি নতুন দল গঠন করে লড়াই করবেন। এমনকি সংখ্যালঘুদের বেশিরভাগ আসনে জয়লাভ করিয়ে তিনি রাজ্য বিধানসভায় বিরোধী দলের আসন দখল করে নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন বলেও প্রতিনিয়ত মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূলের এই সাসপেন্ডেড বিধায়ককে। আর পরিস্থিতিতে রাজ্যে যতই তৃণমূল ক্ষমতায় থাকুক, যতই তাদের জনপ্রিয়তা থাকুক না কেন, আগামী 22 তারিখ নতুন দল গঠনের আগেই বড় হুঙ্কার দিয়ে বসলেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই হুমায়ুন কবির যে সমস্ত হুঙ্কার শোনা যাচ্ছে তা নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল দাবি করছে হুমায়ুন কবির বিজেপির হয়ে কাজ করছেন, আবার বিজেপি পাল্টা দাবি করছে তৃণমূল লোক দেখানো সাসপেন্ড করলেও তলায় তলায় তাদের সঙ্গে গোপন সেটিং নেই তো হুমায়ুন কবিরের। তবে হুমায়ুন বাবু অবশ্য দাবি করেছেন রাজ্যের জেলায় জেলায় তিনি সংখ্যালঘুদের প্রার্থী করবেন। এমনকি নতুন দল গঠন করার পর মিম থেকে শুরু করে আইএসএফ এবং বাম কংগ্রেস তার দলের সঙ্গে জোট করতে চাইলেও তার কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে সংখ্যালঘুদের একটা বিরাট মাপের সমর্থন যে তিনি পেতে চাইছেন এবং তৃণমূলকে যে চাপে রাখতে চাইছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। আর এই পরিস্থিতিতে 22 তারিখে তিনি এত লোকের জনসমাগম করবেন যা অতীতে কোনোদিন দেখতে পাওয়া যায়নি বলে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। এদিন নতুন দল ঘোষণার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যেখানে তিনি বলেন মুর্শিদাবাদ জেলায় রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত সংখ্যক লোক করতে পারেননি। আপনারা দেখে নেবেন। 22 তারিখের অনুমতি পেয়ে গিয়েছি, বেলডাঙ্গা থানার পুলিশ অনুমতি দিয়েছে, মহকুমা শাসকেরও অনুমতি পেয়ে গিয়েছি। এত পরিমাণ লোক হবে মুর্শিদাবাদ জেলায় যে স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সমস্ত সভা সমিতি হয়েছে তার সমস্ত রেকর্ড অতিক্রম করবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে, তবে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেভাবে তৃণমূলপন্থী বিএলওরা নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেছিলেন তা নিয়ে বিজেপির পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল। গোটা প্রক্রিয়ায় যদি এভাবেই বানচাল করার লক্ষ্য নিয়ে তৃণমূলের কিছু মানুষ এভাবেই বিক্ষোভ করেন তাহলে তো পরিস্থিতি অশান্ত হতে পারে। সেক্ষেত্রে পুলিশের ওপর যে কারো ভরসা নেই। নির্বাচন কমিশনকে যে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য তদির করতে হবে সেই দাবিও বিভিন্ন মহলের পক্ষ থেকে উঠেছিল। আর অবশেষে যে পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হলো তাতে জল্পনা তৈরি হচ্ছে যে 26-এর আগে নির্বাচনের অনেক আগে কি রাজ্যের মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া যখন চলছে, যখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা, তখন তৃণমূলপন্থী বিএলএদের কিছু অংশ সিইও দপ্তরের বাইরে বসে বিক্ষোভ চালাতে শুরু করেন। তবে যখন বিরোধীদের কোনো কর্মসূচি হয় তখন পুলিশকে সক্রিয় থাকতে দেখা গেলেও এক্ষেত্রে এত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এলাকায় কেন পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবিলম্বে রাজ্যের সিইও অফিস সুরক্ষার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানিয়েছিলেন তিনি। একইভাবে প্রশ্ন উঠতে শুরু করেছিল এই রাজ্যের বুকে এসআইআর প্রক্রিয়ায় অনেক বিএলওরাই নিরাপদ নন। তারা নিরপেক্ষ কাজ করতে চাইলেও শাসক দলের অনেক নেতারা চোখরাঙানির কাছে তাদের মাথা নত করতে হচ্ছে। তাই এই পরিস্থিতিতে পুলিশ যখন তাদের সুরক্ষা দেবে না, যখন সিইও অফিসের সুরক্ষা দিতেও ব্যর্থ হচ্ছে এই রাজ্যের দলদাস পুলিশ, তখন একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাই বিরোধী রাজনৈতিক দলগুলো তো বটেই, সাধারণ মানুষের পক্ষ থেকেও অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এনে এই এসআইআর প্রক্রিয়া সমাপ্ত করা উচিত বলে দাবি উঠতে শুরু করেছিল। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যেখানে সম্প্রতি দেখা গিয়েছে যে সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। আর যতদিন এগিয়ে আসবে, যত অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, তত কিছুই মানুষ গায়ে জ্বালা ধরবে। আর তারা তখন সিইও দপ্তরকে টার্গেট করে সেখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, এমনটাই আশঙ্কা করছেন একাংশ। আর সেই বিষয়টি মাথায় রেখেই যাতে কেউ কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারেন এবং রাজ্যের সিইও দপ্তরের কাছে ঘেঁষতে না পারেন, তার জন্য এবার কেন্দ্রীয় বাহিনীর
আবেদন করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এই কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বলে খবর। আর যদি এই চিঠির মান্যতা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাচনের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে, তাহলে তা যেমন একটা বেনজির পদক্ষেপ হবে, ঠিক তেমনি যারা এই এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করবার জন্য চেষ্টা করছিলেন, যারা নিজেদের দলদাস বিএলওদের নিয়ে দপ্তরের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন, তাদের সমস্ত চেষ্টা বানচাল হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অরূপ বিশ্বাস। তবে তার পদত্যাগের যে চিঠির সামনে এসেছে তা নিয়ে আবার বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলেই হাসছেন সেই চিঠিকে দেখে। একজন এত বড় মাপের মন্ত্রী তিনি বাংলা লেখায় এত ভুল করতে পারেন কি করে? যে তৃণমূল কংগ্রেস বাঙালিদের অস্মিতা নিয়ে বড় বড় কথা বলে, তাদের এত বড় নেতার শব্দে এত ভুল কি করে দেখতে পাওয়া যায়, তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। তবে শুধু কি অরূপ বিশ্বাস? অরূপ বিশ্বাসের সেই পদত্যাগপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী পাল্টা যে লেখা লিখেছেন, সেখানেও যে ব্যাপক ভুল রয়েছে তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর গতকাল লাভপুরের সভা থেকে বাংলা ও বাঙালিদের পার্টি বলে যে তৃণমূল নিজে দাবি করে, তাদের মাথা থেকে শুরু করে সবাই যে চূড়ান্ত অশিক্ষিত, বাংলা ইংরেজি কোনো ভাষা সম্পর্কে যে এদের কোনো বোধ নেই, তা প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতী কাণ্ডের বিতর্ককে ধামাচাপা দিতে রাজ্যের প্রশাসন অনেক চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, যার কারণ হিসেবে অরূপ বিশ্বাসকে লোক দেখানো পদত্যাগ করেছেন বলে দাবি করছে বিরোধীরা। তবে সেই পদত্যাগপত্রে যেভাবে বাংলা শব্দে ভুল বানান রয়েছে, তাতে সকলেই তৃণমূলকে কথা শোনাতে ছাড়ছেন না। তবে অরূপ বিশ্বাসের পাশাপাশি তার সেই পদত্যাগপত্র গ্রহণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে যে সমস্ত কথা লিখেছেন, তা নিয়েও এবার উঠে গেল বড়সড় প্রশ্ন। সেই ইংরেজিতে লেখা চিঠিতেও যে বিরাট ভুল রয়েছে, এবার নিজের দুই হাতে অরূপ বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভুলে ভরা লেখা দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন লাভপুরের সভায় পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, এরা নাকি বাঙালির দল, আমরা নাকি বা অবাঙালি পার্টি। মুখ্যমন্ত্রীকে চিঠি বলেছেন শ্রদ্ধেয়া দিদি মুখ্যমন্ত্রী, আমরা তো জানি উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন। দেখুন, ক্রীড়ামন্ত্রী লিখেছেন ক্রিয়াঙ্গজনে, এরা বাঙালি। অরূপের লেখা দেখুন, চোর অরূপ বিদ্যুৎ দপ্তর থেকে মাল তুলছে বাবু সোনাকে দিয়ে, দু হাতে মাল তুলছে। আর তারপরেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ছাত্র চিঠি দেখালাম, এবার দিদিমণি চিঠি দেখুন। তিনি বলছেন অফারের রিলিফ। বিলিভ মানে কি? ত্রাণ দিলেন ছাত্র, যা দিদিমণিও তাই। সংসদে কখনো বক্তব্য রেখে আবার কখনো বা বিভিন্ন কারণে বিতর্কের শিরোনামে উঠে আসতে দেখা যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে, যার কারণে তার দল তৃণমূল কংগ্রেসও বিভিন্ন সময় অস্বস্তিতে পড়ে যান বলে দাবি করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি নাকি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। আর এবার সেই ঘটনায় যে মামলা দিল্লি হাইকোর্টে হয়েছিল, সেখানে বড় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বেশ কিছুদিন আগে সংসদে মহুয়া মৈত্রের টাকার বিনিময়ে প্রশ্নের বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। তৃণমূল সাংসদের কঠোর শাস্তির দাবি তুলে আওয়াজ তুলতে শুরু করে বিজেপি। এমনকি তৃণমূলের এই সাংসদ দেশবিরোধী কাজ করছেন বলে কটাক্ষ করতে শুরু করেন পদ্ম শিবিরের নেতারা। তবে গোটা ঘটনায় শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টকে নির্দেশ দেয়, সেদিকে সকলে তাকিয়েছিলেন। অবশেষে আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে নিয়ে লোকপালের যে নির্দেশ, তা খারিজ করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে লোকপালের পক্ষ থেকে সিবিআইকে চার্জশিট দাখিল করার অনুমতি দেওয়া হয়, কিন্তু এবার সেই ব্যাপারে লোকপালের নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট, যার ফলে আপাতত অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে আগামী এক মাসের মধ্যে লোকপালকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর থাকবে সকলের। রাজ্যে এসআইআর আবহে
গতকাল নিউ টাউনে একটি ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর তারপরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এর পেছনে কি ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র রয়েছে। যেভাবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছে, এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যাতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায় তার সব চেষ্টা করছে, সেই পরিস্থিতিতে যে এলাকায় সবথেকে বেশি বাংলাদেশি বলে খবর পাওয়া যাচ্ছিল সেখানে তাদেরকে রেখে দেওয়ার জন্য কি এ ধরনের অগ্নিকাণ্ড। ইতিমধ্যে গতকাল নিউ টাউনের একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। আর এবার তৃণমূল নিজেদের সুবিধা করার জন্যই এই এলাকায় অগ্নিকাণ্ডের পর সেখানকার মানুষদের কাগজপত্র যাতে করে দেওয়া যায় এবং তাদের যাতে বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায় তার চেষ্টা করবে বলে ভয়ঙ্কর পরিকল্পনা সামনে আনলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর হওয়ার পর থেকে বিজেপি নেতারা দাবি করছে নিউ টাউনে কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে সবথেকে বেশি বাংলাদেশি রয়েছে, তারা এখন এসআইআর এর ফলে কাগজপত্র না দেখানোর কারণে ওপার বাংলায় ফিরে যেতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে গতকাল সেই নিউ টাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেকেই বলতে শুরু করেছেন যে এই এলাকায় প্রচুর বাংলাদেশি ছিল, যার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা আবার গোটা ঘটনায় এসআইআর এর পরিপ্রেক্ষিতে কাগজপত্র এমনিতেই তো এই সমস্ত মানুষের নেই, তাই তারা যাতে কাগজপত্র তৈরি করতে পারেন এখন সেই কথা তুলে ধরে তৃণমূল এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের রেখে দেওয়ার পরিকল্পনা করবে। এদিন তেমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন নিউ টাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়, আর সেখানে তিনি বলেন মুখ্যমন্ত্রী ক্যাম্প বানাবেন বলেছিলেন না, এটা তারই একটা পদক্ষেপ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জেহাদিরা ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হলো, এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল, ফিরাদ হাকিম দায়িত্ব নিয়ে নেবেন বার্থ সার্টিফিকেট দেওয়ার, যদি না পারেন তাহলে অন্য কোনো পঞ্চায়েত থেকে ব্যবস্থা করবেন।